সুপ্রভাত আমার প্রিয় শিক্ষার্থীরা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, প্রত্যেকে ভালো আছো। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর অবশ্যই বাড়িতে থাকো। বিগত দিনগুলিতে আমি তোমাদের ব্যাকরণের যে ক্লাসগুলি করিয়েছিলাম সেখানে আমি আলোচনা করেছিলাম তোমাদের পাঠ্য ব্যাকরণের একটা খুব মজাদার বিষয় নিয়ে। যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে কারক। একটি ক্লাসে আমি আলোচনা করেছি কারক, বিভক্তি ও অনুসর্গের একটা সাধারণ ধারণা নিয়ে। আরেকটি ক্লাসে আমি আলোচনা করেছি কারকেরই একটি প্রকার কর্তৃকারক নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, আজকে আমি ওই কারকেরই আরেকটি প্রকার নিয়েই আলোচনা করব। তবে তার আগে বলি, এতদিনে তোমরা নিশ্চয়ই অবশ্যই বুঝতে পেরেছো যে কারক বিষয়টি আসলে কি। হ্যাঁ, এবং কারকের প্রকার এবং বিভক্তি অনুসর্গ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এবং কর্তৃকারক সম্পর্কেও আশা করি তোমাদের একটা ধারণা তৈরি হয়েছে। তবু আলোচনার সুবিধার্থে আমি আরেকবার কারক কি এটা একটু বলি। বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধকেই কারক বলা হয়। তাহলে কারক কাকে বলে না, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধকেই কারক বলা হয়। একটা খুব সুন্দর বাক্য উদাহরণ হিসাবে আমি দিয়েছিলাম, তোমাদের পাঠ্য বইয়েতেও আছে। বাক্যটি হচ্ছে, মাঝরাত্রিরে খিদেতে হাবুল রান্নাঘরে হাঁড়ি থেকে চামচ দিয়ে পায়েস খাচ্ছিল। আমরা সংজ্ঞায় কি পড়েছি না, বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধকেই কারক বলা হয়। তাহলে এই যে বাক্যটা, মাঝরাত্রিরে খিদেতে হাবুল রান্নাঘরে হাঁড়ি থেকে চামচ দিয়ে পায়েস খাচ্ছিল, এই বাক্যের ক্রিয়াপদ কোনটা না, ক্রিয়াপদ হচ্ছে খাচ্ছিল। এবং এই খাচ্ছিল এই ক্রিয়াপদটির সঙ্গে বাক্যের অন্যান্য যে পদগুলি আছে, সেই নামপদগুলি, যে সম্বন্ধটা, সেটাই আসলে কারক। আমরা যদি বলি যে খাচ্ছিল, কে খাচ্ছিল, হাবুল, তাহলে হাবুল এক্ষেত্রে কর্তৃ সম্বন্ধে জড়িত, তাহলে কর্তৃকারক হলো হাবুল। তারপর দেখো কি খাচ্ছিল। তোমরা নিশ্চয়ই জানো যে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে কর্ম। তাহলে কি খাচ্ছিল না, পায়েস খাচ্ছিল। তাহলে পায়েস হচ্ছে এক্ষেত্রে ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধে জড়িত, তাহলে পায়েস হলো কর্মকারক। কি দিয়ে খাচ্ছিল না, চামচ দিয়ে খাচ্ছিল। এই বিশেষ্য পদটি এই খাচ্ছিল ক্রিয়াপদটির সঙ্গে করণ সম্বন্ধে সম্বন্ধিত, ফলে এটা করণ কারক। কেন খাচ্ছিল, কিসের জন্য খাচ্ছিল না, খিদের জন্য খাচ্ছিল। তাহলে খিদে, এটা হলো খিদের নিমিত্তে খাচ্ছিল, তাহলে এটা নিমিত্ত সম্বন্ধ, নিমিত্ত কারক। কোথা থেকে খাচ্ছিল, হাঁড়ি থেকে খাচ্ছিল, তাহলে হাঁড়ি এক্ষেত্রে অপাদান কারক। আর কোথায় খাচ্ছিল, রান্নাঘরে খাচ্ছিল, এখানে রান্নাঘর হলো অধিকরণ কারক। কখন খাচ্ছিল, মাঝরাত্রিরে খাচ্ছিল, এটাও হলো অধিকরণ কারক। কারণ তোমরা পরে বুঝতে পারবে যে স্থান, কাল, পাত্র সব বোঝানোর জন্যই অধিকরণ কারক হয়ে থাকে। যেটা বলার বিষয় আমি এতক্ষণ বললাম এই কারণেই, কারণ কারক বিষয়টিকে আরেকবার বোঝানোর জন্যে, যে বাক্যটিতে খাচ্ছিল ক্রিয়াপদটির সঙ্গে বাক্যের অন্যান্য বিশেষ্য পদ তথা নামপদগুলির একটা সম্বন্ধ আছে, আর এই সম্বন্ধটা কি বলা হয়, কারক। আমরা আগের দিন জেনেছি কর্তৃকারক সম্পর্কে। আজকে আমরা জানব কারকের আরেকটি প্রকার। কারক 6 প্রকার তোমরা নিশ্চয়ই জানো: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ কারক। সেই 6 প্রকারের একটি প্রকার আমরা আগের দিন জেনেছি,
সেটি হচ্ছে কর্তৃকারক। আজকে আমরা জানব কারকের দ্বিতীয় প্রকারটি নিয়ে, সেটি কি না কর্মকারক। কর্মকারক নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। বেশ, তাহলে আমাদের আগে জানতে হবে যে কর্মকারক তো পড়ছি, কর্মটা আসলে কি? কর্ম, এখানে কর্ম মানে কি কাজ? দেখো, ব্যাকরণের ক্ষেত্রে যেটা বলা হয় যে কর্তা যা সম্পাদন করে অথবা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্ম বলে। কি বললাম? কর্তা যা সম্পাদন করে অথবা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্ম বলে। আর এই কর্মর সঙ্গে এর সঙ্গে ক্রিয়ার সম্বন্ধকেই বলা হয় কর্মকারক। তাহলে আগে জানতে হবে কর্মটা কি। না, কর্ম যদি সহজ করে বলি, কর্তা যা করে তাই কর্ম। কি বললাম? না, কর্তা যা করে তাই কর্ম। ঠিক আছে? ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধযুক্ত পদকে বলা হয় কর্মকারক। তাহলে সহজ করে বললে কর্তা যা করে তাই কর্ম। ভালো করে শুনবে, কর্তা যা করে তাই কর্ম, আর ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধযুক্ত পদকে বলা হয় কর্মকারক। ঠিক আছে? মানে কর্মের সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক সেটাই কর্মকারক। তাহলে তোমাদের বইয়ের সংখ্যাটা আরেকবার বললে কি হয় না, কর্তা যা সম্পাদন করে অথবা যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্ম বলে, আর এই কর্মর সঙ্গে ক্রিয়ার যে সম্বন্ধ তাকে বলা হয় কর্মকারক। ঠিক আছে? একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে কর্ম ব্যাপারটা আসলে কি। না, একটা উদাহরণ, সে ভাইকে কলমটা দিয়েছে। ঠিক আছে? বাক্যটিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে ক্রিয়াপদ কোনটা? দিয়েছে হচ্ছে ক্রিয়াপদ। ঠিক আছে? আর বাক্যটিতে দেখো কর্তা নিশ্চয়ই বুঝতে পারছো, সে ভাইকে কলমটা দিয়েছে। কর্তা কে? না সে। এখানে দেখো যে আমরা কি পড়েছি না, কর্তা যা করে তাই তো কর্ম। আচ্ছা, বাক্যটিতে এই যে সে ভাইকে কলমটা দিয়েছে, এখানে সে কর্তা আর দিয়েছে হলো ক্রিয়া। এখানে ভাইকে আর কলমটা হচ্ছে কর্ম। ঠিক আছে? ভাইকে আর কলমটা হচ্ছে কর্ম। সব থেকে ভালোভাবে বোঝালে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকেই বলা হয় কর্ম। কি বললাম? না, ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে, আবার বলছি, ক্রিয়াকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই কর্ম। এখানে যে সে ভাইকে কলমটা দিয়েছে, এই বাক্যটিতে ক্রিয়া হচ্ছে দিয়েছে, কর্তা হচ্ছে সে। প্রশ্ন করছি, কি বলেছি না, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়। প্রথম প্রশ্নটা করছি, সে কি দিয়েছে? না সে দিয়েছে, সে কি দিয়েছে? কলমটা দিয়েছে। তাহলে কলমটা হচ্ছে কর্ম। আবার সে কাকে দিয়েছে? না ভাইকে দিয়েছে, তাহলে ভাইকে হলো কর্ম। তাহলে তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে, স্যার এখানে তো দুটো কর্ম হয়ে গেল। হ্যাঁ, কিছু কিছু বাক্যে দুটো কর্ম থাকতে পারে। ঠিক আছে? তবে জানতে হবে কোন কর্মটাকে আমরা কি বলবো, সেটা আমাদের কিন্তু জানতে হবে। বেশ, যেটা বলার বিষয় যে কর্ম এক্ষেত্রে দুই প্রকারের। কর্ম এক্ষেত্রে দুই প্রকার। কি কি না, মুখ্য কর্ম আর গৌণ কর্ম। মুখ্য কর্ম আর গৌণ কর্ম। তবে আমরা এর আলোচনায় আসবো কর্মের যখন আমরা ভাগ করব। তাহলে আমরা মোটামুটি ভাবে একটু
জেনে নিলাম যে কর্মকারকটি আসলে কি। বেশ, দেখো যদি আমি কিছু উদাহরণ দিই তোমাদের আরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। যে ক্রিয়াকে কি বললাম, যে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে বলা হয় কর্ম। যেমন যদি বলি শিক্ষক মশাই ছাত্রকে পড়াচ্ছেন, এখানে ছাত্রকে হলো কর্ম। বাবা মন্টুকে ডাকছেন, মন্টুকে কর্ম। মা শিশুটিকে চাঁদ দেখাচ্ছেন, ঠিক আছে, কি দেখাচ্ছেন, চাঁদ, এক্ষেত্রে কি হলো, এটা কর্ম। আর তাহলে বুঝতে পারছো যে ছাত্র, মন্টু এবং চাঁদ এক্ষেত্রে এগুলো সব হচ্ছে কর্মকারক। এবং তোমরা এটা নিশ্চয়ই জানো যে কর্মের ভিত্তিতেও ক্রিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সকর্মক ক্রিয়া, একটা হচ্ছে অকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। যে সমস্ত ক্রিয়ার কর্ম থাকে সেটা সকর্মক ক্রিয়া। যেমন ছেলেরা বল খেলছে, এখানে কর্ম আছে, এখানে বল হচ্ছে কর্ম। আর যে সমস্ত ক্রিয়ার কর্ম নেই তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন পলাশ খুব ভরে ওঠে, এই বাক্যটা, পলাশ খুব ভরে ওঠে, এখানে কিন্তু কোনো কর্ম নেই। বেশ, তাহলে আমরা কর্মের একটা ধারণা আমরা পেয়ে গেলাম। এবার আসি আমরা এই যে কর্মকারক তথা কত রকম ভাবে আমরা বাক্যে এই কর্মকারকের উপস্থাপনা দেখতে পাবো, সেই ভাগটা আমরা একটু দেখি, ঠিক আছে। আমরা প্রথমেই যে ভাগে আসবো সেটা হচ্ছে মুখ্য কর্ম এবং গৌণ কর্ম, ঠিক আছে। আলোচনা হিসেবে আমি বলেছি, দেখো মুখ্য কর্ম প্রথমে আসি। মুখ্য কর্ম না, কোনো বাক্যে দুটি কর্ম থাকলে তাকে দ্বিকর্মক বাক্য বলা হয়। তোমাদের বইতে আছে, দেখবে কোনো বাক্যে দুটি কর্ম থাকলে তাকে দ্বিকর্মক বাক্য বলা হয়। দ্বিকর্মক, দুটি কর্ম আছে। এই কর্ম দুটির একটি হয় বস্তুবাচক, অপরটি ব্যক্তিবাচক। এটা কিন্তু খেয়াল রাখবে, বাক্যে দুটি কর্ম থাকলে একটি হয় বস্তুবাচক আর একটি হয় ব্যক্তিবাচক বা প্রাণীবাচক। বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম। এটা কিন্তু খেয়াল রাখবে, মুখ্য কর্ম কিন্তু বস্তুবাচক কর্মটিকে বলা হয়, মুখ্য কর্ম বলা হয় বস্তুবাচক কর্মটিকে। অথবা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে কর্মটি পাওয়া যায় সেটি হচ্ছে মুখ্য কর্ম। তাহলে কি বললাম, একটা বাক্যে দুটি কর্ম থাকে, তাকে দ্বিকর্মক বাক্য বলে। তার মধ্যে একটি হবে ব্যক্তিবাচক আর একটি হবে বস্তুবাচক। এই বস্তুবাচক কর্মটিকে বলা হয় মুখ্য কর্ম। অথবা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে, ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে মুখ্য কর্ম। যেমন যদি আমি বলি ওপরের বাক্যটিকে, সে ভাইকে কলমটা দিয়েছে, সে ভাইকে কি দিয়েছে, সে কি দিয়েছে না কলমটা। এক্ষেত্রে কলমটা হচ্ছে বস্তুবাচক, নিশ্চয়ই বুঝতে পারছো, বস্তুবাচক কর্ম। এখানে কলমটা হচ্ছে মুখ্য কর্ম হয়েছে। ধরো আমি একটা উদাহরণ দিলাম, আমি তোমায় একটা বই দেব, আমি তোমায় একটা বই দেব। এক্ষেত্রে আমি কি দেব, বই। কিন্তু বইটা হচ্ছে মুখ্য কর্ম। ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যে কর্মটি পাওয়া যায় সেটি হচ্ছে মুখ্য কর্ম, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই আর কারোর মধ্যে বুঝতে অসুবিধা নেই। তাহলে গৌণ কর্ম কাকে বলে? গৌণ কর্ম হচ্ছে দ্বিকর্মক বাক্যের, বলেছি যে একটি বাক্যে দুটি কর্ম থাকলে তাকে দ্বিকর্মক বাক্য বলে। এই দ্বিকর্মক বাক্যের বস্তুবাচক কর্মটি হচ্ছে মুখ্য কর্ম, তাহলে ব্যক্তিবাচক কর্মটি হচ্ছে গৌণ কর্ম। কি বললাম না, দ্বিকর্মক বাক্যের ব্যক্তিবাচক কর্মটিকে বলা হয় গৌণ কর্ম, ঠিক আছে। ব্যক্তিবাচক কর্মটিকে বলা হয় গৌণ কর্ম। ওপরে উদাহরণে যেটা ছিল, সে ভাইকে কলমটা দিয়েছে, এখানে কলমটা হচ্ছে কি, মুখ্য কর্ম। আর ভাইকে, এটা হচ্ছে ব্যক্তিবাচক কর্ম। হ্যাঁ, তাহলে
ভাইকে হচ্ছে গৌণ কর্ম। অথবা ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে কর্মটি পাওয়া যায় তাই হচ্ছে গৌণ কর্ম। তাহলে আমরা পেলাম বাক্যের ব্যক্তিবাচক কর্মটিকে বলা হয় গৌণ কর্ম, অথবা ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় বা যে কর্ম পাওয়া যায় তাকে বলা হয় গৌণ কর্ম। যেমন সে কি তোমাকে একটা বল দিয়েছিল, এই বাক্যটা দেখো, সে কি তোমাকে একটা বল দিয়েছিল, এখানে তোমাকে কাকে, এই যে দিয়েছিল হচ্ছে ক্রিয়া, কাকে দিয়ে প্রশ্ন করো, কাকে দিয়েছিল, তোমাকে দিয়েছিল, কি দিয়েছিল, কি দিয়ে প্রশ্ন করো, বল দিয়েছিল। তাহলে বল হলো মুখ্য কর্ম, এটা বস্তুবাচক, আর কাকে দিয়েছিল, তোমাকে দিয়েছিল, এটা হলো ব্যক্তিবাচক। তাহলে এক্ষেত্রে বল হয়ে গেল মুখ্য কর্ম আর তোমাকে হয়ে গেল গৌণ কর্ম। ঠিক আছে, আর নিশ্চয়ই বুঝতে অসুবিধে হবে না। তাহলে আমরা মুখ্য কর্ম এবং গৌণ কর্ম জেনে গেলাম, তাই তো? তাহলে একটা তাহলে সকর্ম ক্রিয়ার, যেটা আমরা বলতে পারি যে ক্রিয়ায় দুটো কর্ম, যে ক্রিয়ার দুটি কর্ম থাকে বা যে বাক্যে দুটি কর্ম থাকে তার একটা হবে প্রাণীবাচক আর একটা বস্তুবাচক। প্রাণীবাচক কর্মটি হচ্ছে গৌণ কর্ম আর বস্তুবাচক কর্মটি হচ্ছে মুখ্য কর্ম। ঠিক আছে, আর কোনো সমস্যা কিন্তু এখানে নেই। বেশ, তবে আর একটা বলার বিষয়, গৌণ কর্ম সব সময় বিভক্তি যুক্ত হয়ে প্রথমে বসে, মুখ্য কর্ম শূন্য বিভক্তি যুক্ত হয়ে পরে বসে। এটা কিন্তু খেয়াল রাখবে যে মুখ্য কর্ম সব সময় কি হয়, বিভক্তি শূন্য হয়ে, শূন্য বিভক্তি যুক্ত হয়ে পরে বসে। এই দেখো, যেমন এটা কিছু কিছু ক্ষেত্রে হবে, কিছু কিছু ক্ষেত্রে নাও হতে পারে। ধরো এই যে সে কি তোমাকে একটা বল দিয়েছিল, সে কি তোমাকে একটা বল দিয়েছিল, এখানে দেখো বল, এক্ষেত্রে এটা হচ্ছে মুখ্য কর্ম কিন্তু শূন্য বিভক্তি, এটা পরে বসেছে। আর গৌণ কর্ম হচ্ছে তোমাকে, এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই কে বিভক্তি যুক্ত হয়ে, গৌণ কর্ম বিভক্তি যুক্ত হয়ে প্রথমে বসেছে। ঠিক আছে, তবে ব্যতিক্রমও আছে। বেশ, তাহলে আমরা মুখ্য কর্ম এবং গৌণ কর্ম জেনে গেলাম। নেক্সট যে ভাগটা আছে সেটা হচ্ছে উদ্দেশ্য কর্ম আর বিধেয় কর্ম। খুবই, এদেরও খুব মজাদার। উদ্দেশ্য কর্ম দেখো না, কোনো কোনো ক্রিয়ার ক্ষেত্রে একটি কর্ম ছাড়াও দ্বিতীয় একটি পরিপূরক কর্মের প্রয়োজন পড়ে। ঠিক আছে, আমরা সবসময় একটা কর্ম দিয়েই বাক্যের মানে ভাব প্রকাশের চাহিদা মেটাতে পারি না। হ্যাঁ, আর একটা কর্ম হলে বেশ ভালো হয় বাক্যটা। তাহলে কোনো কোনো ক্রিয়ার ক্ষেত্রে একটি কর্ম ছাড়াও দ্বিতীয় একটি পরিপূরক কর্মের প্রয়োজন পড়ে। বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম। ঠিক আছে, বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম। এই যেমন উদাহরণ দিই, তুমি আমাকে সং সাজালে, তুমি আমাকে সং সাজালে। ঠিক আছে, এখানে দেখো ক্রিয়া কোনটা, সাজালে, কোনটায় বিভক্তি যুক্ত হয়েছে। প্রশ্ন করো যে তুমি কাকে সং সাজালে, আমাকে। তাহলে বোঝা যাচ্ছে যে তুমি আমাকে কি সাজালে, সং সাজালে। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে সং কিন্তু একটা কর্ম, আবার আমাকে একটা কিন্তু কর্ম। আমরা কি পড়েছি উদ্দেশ্য কর্মের সংজ্ঞায়? না, বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মটিকে উদ্দেশ্য কর্ম বলে। তাহলে তুমি আমাকে সং সাজালে, এখানে আমাকে হলো উদ্দেশ্য কর্ম, আমাকে হলো উদ্দেশ্য কর্ম। ঠিক আছে, আরেকটু ভালো করে যদি বলি কি দাঁড়ায়, যে অনেক সময় কোনো ক্রিয়ার কাজ একটি কর্ম দ্বারা নিষ্পন্ন হয় না। অনেক সময় কোনো ক্রিয়ার কাজ একটি কর্ম দ্বারা নিষ্পন্ন হয় না, তখন অন্য একটা বিশেষ্য পদ সেই কর্মের পরিপূরক হিসাবে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে বিভক্তিযুক্ত প্রথম কর্মটি হলো উদ্দেশ্য কর্ম, আর বিভক্তিহীন
পরিপূরক কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। ঠিক আছে, আমরা উদ্দেশ্য কর্ম ব্যাপারটাকে জেনে নিই। তাহলে উদ্দেশ্য কর্ম অবশ্যই বিভক্তি যুক্ত হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। উদ্দেশ্য কর্ম অবশ্যই বিভক্তি যুক্ত হবে। হ্যাঁ, তাহলে তুমি আমাকে সাজালে, এখানে আমাকে হলো উদ্দেশ্য কর্ম, আমাকে দেখো কে বিভক্তি যোগ করা আছে। ঠিক আছে, আর বিধেয় কর্ম তাহলে কি না, পরিপূরক হিসাবে দ্বিতীয় যে কর্মটি আসে সেই বিভক্তিহীন অতিরিক্ত কর্মটাকে, বিভক্তিহীন অতিরিক্ত কর্মটাকে বিধেয় কর্ম বলা হয়। ঠিক আছে, বিধেয় কর্ম তাহলে বিভক্তিহীন হবে। যেমন তিনি বিদ্যালয়কে উপাসনা স্থল মনে করতেন, এখানে করতেনটা হচ্ছে ক্রিয়া। তিনি কাকে উপাসনা স্থল মনে করতেন? বিদ্যালয়কে। বিদ্যালয় কিন্তু কি উদ্দেশ্য কর্ম। দেখো বিদ্যালয়ের সঙ্গে কে বিভক্তি যোগ আছে, তাই তো? বিদ্যালয় হচ্ছে উদ্দেশ্য কর্ম। কি মনে করতেন যেটা পড়ে আছে দেখো, পরিপূরক হিসাবে দ্বিতীয় যে কর্মটি আসে, হ্যাঁ, উপাসনা স্থল। উপাসনা স্থল দেখো বিভক্তিহীন, তাই তো? তাহলে আমরা বিভক্তিহীন এই কর্মটিকে বলবো বিধেয় কর্ম। এখানে উপাসনা স্থল হলো বিধেয় কর্ম। ঠিক আছে, তাহলে আমরা উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম জেনে গেলাম। যে বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মটিকে বলা হয় উদ্দেশ্য কর্ম। সেটা কোন বাক্যের ক্ষেত্রে না, কোনো কোনো ক্রিয়ার ক্ষেত্রে একটি কর্ম ছাড়াও দ্বিতীয় একটি পরিপূরক কর্মের প্রয়োজন হয়। একটি কর্ম ছাড়াও আরেকটা পরিপূরক কর্মের প্রয়োজন হয়। বিভক্তিযুক্ত স্বাভাবিক কর্মটিকে উদ্দেশ্য কর্ম বলে। তুমি আমাকে সাজালে, এখানে আমাকে হলো উদ্দেশ্য কর্ম। আর পরিপূরক হিসেবে দ্বিতীয় যে কর্মটি আসে সেই বিভক্তিহীন কর্মটিকে বলা হয় বিধেয় কর্ম। তিনি বিদ্যালয়কে উপাসনা স্থল মনে করেন, এখানে উপাসনা স্থল হলো বিধেয় কর্ম। তাহলে আমরা মোটামুটি 4টে প্রকার জানলাম। একটা মুখ্য কর্ম, গৌণ কর্ম, উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম। ঠিক আছে, তারপর আমরা আসছি সমধাতুজ কর্ম। ঠিক সমধাতুজ কর্তার মতো, তবে একটু আলাদা। কি সমধাতুজ কর্ম? কর্ম ও ক্রিয়াপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে বলা হয় সমধাতুজ কর্ম। কি বললাম? কর্ম ও ক্রিয়াপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হলে, একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে বলা হয় সমধাতুজ কর্ম। যেমন দুই বোনে কি হাসাই না হাসতে পারে। ঠিক আছে, এখানে দেখো হাসতে পারে, এটা হচ্ছে ক্রিয়া। হাসতে, এটা হচ্ছে একটা ক্রিয়া। তাহলে এই যে হাসতে, এখানে ক্রিয়াটিতে ধাতু কোনটি নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো হাস ধাতু, হাস। আর কর্ম কোনটা? দুই বোনে কি হাসাই না হাসতে পারে। এখানে দুই বোনে কি করতে পারে? দুই বোনে হাসাই না হাসতে পারে, হাসাইটা হচ্ছে কর্ম। তাহলে দেখো হাসাই যে ধাতু থেকে উৎপন্ন, কি হাসাই, এই যে এটা হাস ধাতু থেকে, আর হাসতে পারে, এখানে হাসতে দেখো হাস ধাতু থেকে। তাহলে এটা হচ্ছে সমধাতুজ কর্ম। তাহলে কর্ম ও ক্রিয়াপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে বলা হয় সমধাতুজ কর্ম। আমরা উদাহরণ দিতে পারি। ধরো আমি বললাম, সে এমন গান গাইল যে সকলের কানে তালা লাগাবার জোগাড়। সে এমন গান গাইল, সে এমন গান গাইল। এখানে গান আর গাইল একই ধাতু থেকে উৎপন্ন। ধরো আমি বললাম, তুমি কি রাধাই রাঁধলে। তুমি কি রাধাই রাঁধলে, এখানে রাঁধলে হচ্ছে ক্রিয়া, আর তুমি কি রান্নাই না রাঁধলে, এখানে রান্নাই, এটা হচ্ছে কর্ম। তাহলে কর্ম এবং ক্রিয়াপদ যদি একই ধাতু থেকে উৎপন্ন হয় সেটা হচ্ছে
সমধাতুজ কর্ম। কি পড়াই পড়ছো তোমরা, এখানে পর ধাতু, কি পড়াই পড়ছো তোমরা, এখানে পড়ছো, এটা হচ্ছে ক্রিয়া। আর এখানে কর্ম কোনটা, না পড়াই, তাই তো? তোমরা কি করছো, না পড়াই পড়ছো। তাহলে পড়াই আর পড়ছো, দেখো এই দুটো হচ্ছে কি না একই ধাতু থেকে উৎপন্ন, তাহলে এটা সমধাতুজ কর্ম। ঠিক আছে, তাহলে আরেকবার বলে দিই, কর্ম ও ক্রিয়াপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে বলা হয় সমধাতুজ কর্ম। যেমন উদাহরণ, দুই বোনে কি হাসাই না আসতে পারে, এখানে হাসাই হচ্ছে কর্ম। বা উদাহরণ দিতে পারি যে কি পড়াই পড়ছো তুমি, এখানে পড়াই এটা হচ্ছে কর্ম, সমধাতুজ কর্ম, উদাহরণ একটা। তারপরে ধরো সে এমন গান গাইলো, এখানে গান এটা হচ্ছে সমধাতুজ কর্ম। আবার বলতে পারি যে তুমি কি রান্নাই রাঁধলে, হ্যাঁ এটা রান্না হচ্ছে এখানে কিন্তু সমধাতুজ কর্ম। ঠিক আছে, এবার যে ভাগটা আসছি, তাহলে আমরা কি কি জানলাম? মুখ্য কর্ম, গৌণ কর্ম, উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম আর সমধাতুজ কর্ম। এবার যে ভাগে আসছি সেটা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্ম। কর্ম কর্তৃবাচ্যের কর্ম এটাও খুব সোজা না। কর্ম যেখানে কর্তারূপে ক্রিয়া সম্পাদন করে, কি বললাম না, কর্ম যেখানে কর্তারূপে ক্রিয়া সম্পাদন করে সেখানে কর্ম কর্তৃবাচ্য হয়। যেখানে কর্মটাই ক্রিয়ার ভূমিকা পালন করে দিচ্ছে, কর্মটাই কর্তারূপে, এই ভুল বললাম আগে, কর্মটাই কর্তারূপে ক্রিয়া সম্পাদন করছে, কর্মটাই কর্তার ভূমিকা পালন করছে, কর্মটাই কর্তা রূপে ক্রিয়া সম্পাদন করছে। যেমন উদাহরণ দিই, যে কোরককে পঞ্চকের ভূমিকায় চমৎকার মানিয়েছিল। হ্যাঁ, কোরককে পঞ্চকের ভূমিকায় চমৎকার মানিয়েছিল। সংজ্ঞায় কি বলা আছে? কর্মই যেখানে কর্তারূপে ক্রিয়া সম্পাদন করে। ঠিক আছে, আচ্ছা, কাকে পঞ্চকের ভূমিকায় চমৎকার মানিয়েছিল? কাকে? নিশ্চয়ই বুঝতে পারছো, কোরককে। ঠিক আছে, তাহলে এখানে কোরক এটা যেন দেখো এই যে মানিয়েছিল, এই যে ক্রিয়াপদটা যেন সম্পাদন করছে কে? কোরক। এখানে কর্ম হয়েও যেন, কর্ম হয়েই যেন, কর্ম কিন্তু কর্ম হয়েই কর্তা রূপে ক্রিয়াটা সম্পাদন করছে, মানে কর্ম হওয়া সত্ত্বেও যেন কর্তা। তাহলে কোরককে পঞ্চকের ভূমিকায় চমৎকার মানিয়েছিল, তাহলে কোরককে এটা হচ্ছে কিন্তু কর্ম। কি কর্ম না, কর্ম কর্তৃবাচ্যের কর্ম। কেন কর্ম কর্তৃবাচ্যের কর্ম? কারণ কোরককে এই কর্মটি কর্তারূপে ক্রিয়া সম্পাদন করছে। ঠিক আছে, তাহলে কোরককে হলো কর্ম কর্তৃবাচ্যের কর্ম। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম না, অনেক সময় কর্ম যেখানে কর্তা রূপে ক্রিয়া সম্পাদন করে সেখানে কর্ম কর্তৃবাচ্য হয়। কর্ম কর্তৃবাচ্যের কর্ম সেটাকে বলা হয়। যেমন কোরককে পঞ্চকের ভূমিকায় চমৎকার মানিয়েছিল, এখানে কোরককে হলো কর্ম কর্তৃবাচ্যের কর্ম। ঠিক আছে, এবার আমরা আসি বাক্যাংশ কর্ম। একটা বাক্যের অংশই কর্মের ভূমিকা পালন করে। কিরকম? সংজ্ঞাটায় বলা হচ্ছে যে সমাপিকা ক্রিয়াবিহীন বাক্যাংশ কর্মরূপে ব্যবহৃত হলে এই নামে ডাকা হয়। কি বললাম? সমাপিকা ক্রিয়াবিহীন বাক্যাংশ। সমাপিকা ক্রিয়াবিহীন বাক্যাংশ কর্মরূপে ব্যবহৃত হলে তাকে বাক্যাংশ কর্ম বলে। ঠিক আছে, একটু ভালো করে বললে, সমাপিকা ক্রিয়াবিহীন পদসমষ্টি বিশেষ্য ধর্মী হয়ে একটি অখণ্ড ভাব প্রকাশ করলে বাক্যটির প্রধান সমাপিকা ক্রিয়ার কর্ম হতে পারে। একটু শক্ত হয়ে গেল, তোমাদের বইটা নিলেই ভালো হয়। কি না, সমাপিকা ক্রিয়াবিহীন বাক্যাংশ
কর্মরূপে ব্যবহৃত হলে, তাহলে বাক্যাংশের যে অংশটা সমাপিকা ক্রিয়াবিহীন, সেই বাক্যাংশটি, সেই বাক্যের অংশটি কর্মরূপে ব্যবহৃত হলে তাকে যে নামে ডাকা হয় সেটা হচ্ছে বাক্যাংশ কর্ম। যেমন একটা উদাহরণ, তার এই দিনের পর দিন না আসা আমি আর সহ্য করব না। এখানে করব না এটা হচ্ছে ক্রিয়া। আচ্ছা, কি সহ্য করব না? না, তার এই দিনের পর দিন না আসা। ঠিক আছে, তার এই দিনের পর দিন না আসা আমি আর সহ্য করবো না। এই বাক্যের অংশটা দেখো, এটা সমাপিকা ক্রিয়াবিহীন। এই যে তার এই দিনের পর দিন না আসা, এখানে কোনো সমাপিকা ক্রিয়া নেই। ঠিক আছে, তাহলে সমাপিকা ক্রিয়াবিহীন বাক্যাংশ কর্মরূপে ব্যবহৃত হলে তাকে যে নামে ডাকা হয় সেটা হচ্ছে বাক্যাংশ কর্ম। যেমন, তার এই দিনের পর দিন না আসা আমি আর সহ্য করব না। আমি কি সহ্য করব না? তার এই দিনের পর দিন না আসা। এই পুরো বাক্যাংশটাই হচ্ছে কর্ম, এটা হচ্ছে বাক্যাংশ কর্ম। ঠিক আছে, তাহলে আমরা পেলাম মুখ্য কর্ম, গৌণ কর্ম, উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম, সমধাতুজ কর্ম, কর্মকর্তৃবাচ্যের কর্ম, আর পেলাম বাক্যাংশ কর্ম। ঠিক আছে, এবার যেটা আসছি সেটা হচ্ছে কর্মের বিপসা। না, কর্মের বিপসা বলতে কি? না, পুনরাবৃত্তির ফলে কর্মের বিপসা ঘটে। অর্থাৎ একই কর্ম পুনরাবৃত্ত হলে তাকে বিপসা বলা হয়। ঠিক আছে, কি বললাম? একই কর্ম পুনরাবৃত্ত মানে দুবার আবার বলা হচ্ছে। একই কর্ম পুনরাবৃত্ত হলে তাকে বিপসা বলা হয়। যেমন একটা উদাহরণ, কি কি আনতে হবে ভুলে যেও না। কি কি আনতে হবে ভুলে যেও না। আচ্ছা, যদি বলতাম কি আনতে হবে ভুলে যেও না, যদি এটা বলতাম, এখানে কি বলা হয়তো? তাহলে কি আনতে হবে ভুলে যেও না। কি আনতে হবে ভুলে যেও না, এখানে বাক্যটায় কর্ম কোনটা? প্রশ্ন করো। ভুলে যেও না, আনতে হবে। হ্যাঁ, এই যে আনতে হবে, কি আনতে হবে? ভালো করে দেখো, একটু গুলিয়ে যাবে যে এখানে যে কি, এটা হচ্ছে কর্ম। এই বাক্যটার ক্ষেত্রে কি আনতে হবে ভুলে যেও না, কি এটা হচ্ছে কর্ম। আমরা দেখো কর্মটাকে রিপিট করা আছে, দুবার বলা আছে, কি কি আনতে হবে ভুলে যেও না। এখানে কি কিটা হলো, এই যে কি কি, এই দুটা হচ্ছে কর্মের বিপসা। কর্মের বিপসা, একই কর্ম পুনরাবৃত্ত হলে তাকে বিপসা বলা হয়। যেমন আরেকটা উদাহরণ, পুনরাবৃত্তি করছে, কি কি নেবে নাও। যদি বলতাম কি নেবে নাও, বলছি না, কি বলছি? কি কি নেবে নাও। এখানে কি কি, এটা হচ্ছে কর্মের বিপসা। আরো পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে তোমরা জানবে। বেশ, তাহলে এটা আমরা একটা পেলাম। আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। অসমাপিকা ক্রিয়া ভাববাচক বিশেষ্য রূপে ব্যবহৃত হয়ে অনেক সময় কর্মের আচরণ করলে তাকে এই অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম নামে ডাকা হয় বা কর্ম নাম দেওয়া হয়েছে। তাহলে অসমাপিকা ক্রিয়া ভাববাচক বিশেষ্য রূপে ব্যবহৃত হয়ে কর্মের আচরণ করছে। কিরকম দেখো, খোকা এখন চলতে শিখেছে। খোকা এখন চলতে শিখেছে। এক্ষেত্রে অসমাপিকা ক্রিয়া কোনটা? না, চলতে। এটা সম্পূর্ণ হচ্ছে না। শিখেছে হচ্ছে সমাপিকা ক্রিয়া, তাই তো? কিন্তু চলতে এটা কি? এটা অসমাপিকা ক্রিয়া। কিন্তু যদি বলি যে খোকা এখন কি শিখেছে বা কি করতে শিখেছে? চলতে শিখেছে। দেখেছো? তাহলে চলতে এটা অসমাপিকা ক্রিয়া হয়েও এটা কর্মের মতো আচরণ করছে, তাই এটাকে বলা হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। আর একটা উদাহরণ হয়, ধরো আমি একটা উদাহরণ দিলাম যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। এখানে মরিতে, এটা হচ্ছে কি করতে চাই না আমি সুন্দর ভুবনে?
না মরিতে, এটা মরিতে, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। ঠিক আছে, তাহলে অসমাপিকা ক্রিয়া ভাববাচক বিশেষ্য রূপে ব্যবহৃত হয়ে কর্মের আচরণ করে, তখন তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। খোকা এখন চলতে শিখেছে, এক্ষেত্রে চলতেটা হলো অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো কিন্তু ভাগ জেনে নিলাম কর্মের। সেটা হচ্ছে মুখ্য কর্ম, গৌণ কর্ম জানলাম, উদ্দেশ্য কর্ম জানলাম, বিধেয় কর্ম জানলাম, সমধাতুজ কর্ম জানলাম, কর্মকর্তৃবাচ্যের কর্ম জানলাম, বাক্যাংশ কর্ম আর জানলাম কর্মের বিপসা আর অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। আমরা এতগুলো ভাগ জানলাম কর্মে। এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে কর্মকারকেও তো নিশ্চয়ই বিভক্তির একটা বিষয় থাকে। আমরা একটু বিভক্তিগুলোকে একটু খেয়াল করি। দেখো যে শূন্য বিভক্তি যেটা আমরা বলেছি, যে যেটা বিভক্তি নেই মানে সেটা শূন্য বিভক্তি, কিন্তু সেটা বিভক্তি আছে কিন্তু আমরা দেখে বুঝতে পারি না, বা শূন্য বিভক্তি যুক্ত শব্দ সেটা যখন বাক্যে ব্যবহৃত হয়, পদ হয় তো সেই পদের কোনো পরিবর্তন হয় না। যেমন শূন্য বিভক্তির উদাহরণ দিই কর্মকারকে, আমি চিঠি লিখলাম, এক্ষেত্রে লিখলাম হচ্ছে ক্রিয়া, আমি কি লিখলাম? চিঠি। দেখো চিঠি হচ্ছে শূন্য বিভক্তি। ছেলেটি অঙ্ক কষছে, অঙ্ক শূন্য বিভক্তি। ওরা মাঠে মাঠে বীজ বনে ধান কাটে, এখানে ওরা মাঠে মাঠে কি বনে কি কাটে না বীজ বনে ধান কাটে, এখানে বীজ আর ধান হচ্ছে শূন্য বিভক্তি, কর্মকারকে শূন্য বিভক্তি। আমি তোমার জীবন দান করলাম, এখানে কর্ম কোনটা না জীবন, দেখো শূন্য বিভক্তি, কর্মকারকে শূন্য বিভক্তি। আমাকে তোরা সত্য পালন করতে দিবি না, দিবি নে, ধরো এখানে কর্ম কোনটা? সত্য। আমাকে তোরা কি পালন করতে দিবি নে? সত্য। তাহলে সত্য হচ্ছে এখানে কর্ম, এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। তাহলে কর্মকারকে শূন্য বিভক্তির আমরা উদাহরণ পেলাম। কর্মকারকে কে বিভক্তির উদাহরণ দেখো, রাজা তাপসীকে জিজ্ঞাসিলেন, এখানে তাপসীকে, এটা হচ্ছে কর্মকারকে কে বিভক্তি। অপরাধীকে বিচারক শাস্তি দিলেন, অপরাধীকে, কর্মকারকে কে বিভক্তি। হিংস্র জন্তু আগুনকে ভয় খায়, আগুনকে ভয় করে, আগুনকে, এটা হচ্ছে কর্মকারকে কে বিভক্তি। এবার কবিতার ক্ষেত্রে কি হয়? রে বা এরে, রে অথবা এরে যুক্ত হলে তাদেরকে বলা হয়, সেক্ষেত্রে রে বা এরে বিভক্তি হয়। যেমন ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, এখানে ঈশ্বরীরে, দেখিতে পেয়েছ? কবিতার ক্ষেত্রে রে বা এরে কর্মকারকে বিভক্তি হতে পারে। ঠিক আছে, রে বা এরে। আর গদ্যের ক্ষেত্রে অবশ্যই কে বিভক্তি হয়। অপরাধীকে বিচারক শাস্তি দিলেন, অপরাধীকে কে বিভক্তি। তার আমরা শূন্য বিভক্তি জানলাম, কে বিভক্তি বা রে বিভক্তি জানলাম। আচ্ছা, এ বিভক্তি, এ বিভক্তি হয় কর্মকারকে কিরকম না জীবে দয়া তব পরম ধর্ম, জীবে দয়া তব কই। তাহলে জীবে দয়া, জীবে, এখানে দেখো এ বিভক্তি, কাকে দয়া? জীবে। তাহলে এখানে কর্মকারকে এ বিভক্তি। ঠিক আছে, তারপরে ধরো অন্তস্থ একা, এই যে এ বিভক্তি। যেমন দেশমায়ে, দেশমায়ে সেবা করো, কাকে সেবা করো? দেশমায়ে, এখানে দেশমায়ে হচ্ছে কর্মকারকে এ বিভক্তি, অন্তস্থ একা, এ বিভক্তি। তারপরে বললাম ধরো তে বিভক্তির উদাহরণ, যদি এগুলো অতটা না জানলেও হয়। যেমন কাছারিতে কত সেলাম দিলেন, এখানে তে, এক্ষেত্রে এটা কর্মকারকে তে বিভক্তি। তবে এগুলো ততটা সেরকম দেখা যায় না। তবে শূন্য বিভক্তি, কে বিভক্তি এবং এ বিভক্তি, এটা কিন্তু কর্মকারকে একটু বেশি চোখে পড়ে। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি ভাবে কর্মকারক সম্পর্কে জানলাম, কর্মকারকের সংজ্ঞা জানলাম,
কর্মকারকের ভাগ জানলাম আমরা। তাহলে কতগুলো কর্মকারকের ভাগ জেনেছি না? মুখ্য কর্ম, গৌণ কর্ম, উদ্দেশ্য কর্ম, বিধেয় কর্ম, সমধাতুজ কর্ম, কর্মকর্তৃবাচ্যের কর্ম, বাক্যাংশ কর্ম, কর্মের বিপসা আর অসমাপিকা ক্রিয়ারূপী কর্ম। এতগুলো কর্মের আমরা ভাগ জেনেছি। আর জেনেছি কর্মের বিভক্তি সম্পর্কে। সেখানে আমরা বলেছি শূন্য বিভক্তিযুক্ত হতে পারে, কে অথবা রে অথবা এরে বিভক্তিযুক্ত হতে পারে, অথবা এ বিভক্তিযুক্ত হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা কর্মকারক সম্পর্কে আলোচনা এখানেই শেষ করলাম। তোমরা ভালো করে অবশ্যই প্রত্যেকে বইটি পড়ো আর এই ভিডিওটি দেখো। আশা করি কর্মকারক সম্পর্কে কোনো অসুবিধা তোমাদের হবে না। ঠিক আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে আর মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।